যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন। সেই কৌশল নিলে তো আমরা তা হতে দেব না। অপকর্ম ও ব্যর্থতা স্বীকার করে ডাকসু ভিপি নুরুল হক নূরকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবার ভিপি নূর কট। দর্শক, এমপি এবং প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূর কট তার অন্ধকার জগতের যে তথ্য প্রমাণ, একদম ভিডিও চিত্র, হাতে নাতে প্রমাণ পুরো জাতির সামনে উপস্থাপন করেছেন। এতে জরুরি ভিত্তিতে ভিপি নূরের পদত্যাগ করা উচিত। তিনি যদি পদত্যাগ না করেন তাহলে প্রধানমন্ত্রী উচিত মন্ত্রী পরিষদ যে সাফল করবেন কিছুদিন পর, সেই সময় ভিপি নূরকে মন্ত্রী পরিষদ থেকে সরিয়ে দেন। কৃষক পরিবার, নিম্নবিত্ত পরিবার থেকে উঠে এসেছি, আমরা তো লোভ লালসার কাছে বিক্রি হয়ে যাইনি। তখন এই মানুষটা যখন বড় বড় গল্প করে, বড় বড় কথা কয়, তখন আপনারাই বলেন আপনাদের কি করতে ইচ্ছা করে। আমার হিসাবে তো এইবার পুরোপুরি ফাইসা গেছে ব্যাংকার চিপায়। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। প্রিয় দর্শক, ভিডিও শুরুতেই আপনারা ভিডিওর অনেকগুলো অংশবিশেষ ইতিমধ্যে দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় হতে চলেছে। দর্শক, দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদেরকে বলবো ভিডিওটি সম্পূর্ণ না দেখে কোথাও যাবেন না, কারণ আমরা এই ভিডিওটিতে এমন কিছু তথ্য বা সংবাদ উপস্থাপনা করেছি যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক, চলেন কথা না বাড়িয়ে একটা লাইক দিয়ে মূল ভিডিওটিতে চলে যাওয়া যাক। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চাওয়ায় ভিপি নূরকে ক্ষমা চাইতে হবে। দর্শক, এটা চরম ধৃষ্টতা, লিমিট ক্রস। রাজনীতিতে কিছু মারামারি ধাক্কাধাক্কি হতে পারে, একে অপরের বিরুদ্ধে বলবে, জামাত গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বলবে, যদিও জামাত গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বলে না, গণি না, একটা বিবৃতি দিয়েছে। জামাতের অ্যাক্টিভিস্টটা কেউ কেউ বলে, আবার বিএনপি জামাতের বিরুদ্ধে বলবে, জামাত বিএনপির বিরুদ্ধে বলবে, ছাত্রদল শিবির কিছু ধাক্কাধাক্কি হবে। এটা বাংলাদেশের রাজনীতির রিয়ালিটি। কিন্তু অমুক দলকে নিষিদ্ধ করতে হবে, তাদেরকে আর রাজনীতি করতে দেব না, নির্মূল করবো, এই ধরনের চিন্তা লিমিট ক্রস, ধৃষ্টতা। রাজনীতির যে 5 আগস্ট পরবর্তী অ্যাপারেটাস বা যে বন্দোবস্ত, যে ঐক্যমত হয়েছে, তার পরিপন্থী। বাংলাদেশের জুলাইপন্থী কোনো দলকে নিষিদ্ধ করতে চাওয়া, এটা সরাসরি জুলাই চেতনা পরিপন্থী এবং অগণতান্ত্রিক তো বটেই। এমনকি এই প্রশ্ন সামনে আনা জরুরি। ভিপি নূর যে বললেন যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জামাত শিবিরকে নিষিদ্ধ করতে হবে প্রয়োজনে, তিনি একজন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী কেন এই কথা বলেছে? এটা কি তিনি ব্যক্তিগতভাবে কিংবা তার রাজনৈতিক পদের কারণে নানান কথা বলতে পারেন, বাট অ্যাট দি সেম টাইম তিনি প্রতিমন্ত্রী, তার বক্তব্য আলাদা করার সুযোগ কম। এখন প্রতিমন্ত্রী হিসাবে এই ধরনের অসভ্য, অসাংবিধানিক বর্বর কথা যদি তিনি বলে থাকেন, তিনি বলেছেন কেন বলেছেন? জামাত তো আর ভিপি নূরকে ওইভাবে গুনে না, গোনার কিছু নাই। নূরকে, ওটা জামাতের একটা থানা শাখার সমান শক্তি নেই সারা বাংলাদেশে। তো এই নূর প্রতিমন্ত্রী হয়ে কেন এই ধরনের কথা বলছে? তারেক রহমানের কাছে জিজ্ঞেস করা দরকার জামাতের, যে আপনার মন্ত্রী গণ অধিকার পরিষদের বেল নেই, ওরা যা বলে বলুক, কিন্তু আপনার মন্ত্রী এই কথা কেন বলেছে? আপনার মন্ত্রী বলেছে, এটা কি সরকারের বক্তব্য? এটা আমি নিশ্চিত যে তারেক রহমানের কাছে যদি জামাত এটা বলতে পারে, একটু আঙ্গুল বাঁকা করে, ডাক্তার শফিকুর রহমান কিংবা ডাক্তার তাহের যদি বলে যে এই ধরনের এই বাচ্চারা এইসব হাবিজাবি কথা কেন বলছে, এটা তো আওয়ামী লীগের রাজনীতি, এই কথা এটা তো আপনাকে ডুবাচ্ছে, তারেক রহমান আপনার সরকারকে ডুবাচ্ছে, এবং ওই ছেলে এই কথা বলছে, এটাকে ওই ছেলে বলছে না, আসলে আওয়ামী লীগের সাথে ওদের কোনো কানেকশন আছে। আওয়ামী লীগের লোকাল আওয়ামী লীগকে তো পুনর্বাসন করেছে, সেটা তো প্রমাণিত। কিন্তু একদম শেখ হাসিনার সাথে ওবায়দুল কাদের, এদের সাথে কোনো কমিউনিকেশন আছে কিনা? যেমন আমতারেকের কথা বলা হয় যে আমতারেকের সাথে শেখ হাসিনার কথা হয়, এবং তিনি নিজে নাকি স্বীকার করেছেন। ভিপি নূরের সাথেও এরকম কোনো যোগাযোগ আছে কিনা শেখ হাসিনার সাথে? তো শেখ হাসিনার সাথে বা ওবায়দুল কাদের সাথে যোগাযোগ না থাকলে জামাত শিবির নিষিদ্ধের এই ধৃষ্টতাপূর্ণ আলাপ কিভাবে আনে? এটা তারেক রহমানকে দেখতে হবে। এটা যদি তারেক রহমানের কাছে বলা যায়, তাহলে আমার মনে হয় যে ভিপি নূরকে একটা ধমক দিয়ে দিবেন এবং তাকে ক্ষমা চাইতে বলবেন, এই বক্তব্য প্রত্যাহার করতে বলবেন। আপনি চিন্তা করেন, তারেক রহমান সরকার একটা গণতান্ত্রিক সরকার, এই মুহূর্তে ভারতের ষড়যন্ত্র এবং আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে জামাত বিএনপি একসাথে খেলছে, ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবেলা করছে। এবং রাজনীতিতে বিএনপি জামাত সরকার এবং বিরোধী দলের মধ্যে যে সৌহার্দ্য, আপনারা তো দেখছেন কত চমৎকার সৌহার্দ্য। প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা কোলাকুলি, আবার বিরোধী দলীয় একজন সিনিয়র এমপি প্রধানমন্ত্রী নতুন রাষ্ট্রপতির কপালে চুমু খায়, এবং নতুন নির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ার পর প্রথম জড়িয়ে ধরেন বিরোধী দলীয় নেতা। এটা রাজনীতিতে সরকারি দল বিরোধী দলের একটা বিরল সৌহার্দ্য। আমরা যেভাবেই দেখি না কেন এটা নিয়ে সমালোচনা আছে, বাট এই দৃশ্যগুলো যে আসলে রাজনীতির হানাহানি বিভেদের বিপরীতে একটা চমৎকার বার্তা, বাংলাদেশের রাজনীতির সংস্কৃতি যে আসলে পরিবর্তন করে দিয়েছে। 5 আগস্ট পূর্ববর্তী রাজনীতি যে এখন নাই, সরকারি দল বিরোধী দল মানে যে একে অপরের শত্রু না, সরকারি দল বিরোধী দল মানে যে আগে মেহমানকে রেসপেক্ট করি। যেমন আপনার বাসায় 2 ভাই বসে আছেন, সোফায় 2টা সিট আছে, এখন একজন মেহমান আসছে, তখন কি করবেন?
না ঠিক আছে মেহমান আসছে, আগে তাকে সিট দিই। আমার ভাই আমার ঘরের লোককে কি আগে বসাবো? আগে আমার ঘরের লোককে উঠিয়ে মেহমানকে সিট দিই। এটি তো কাটে। রাজনীতিতে এখন এটা চলছে যে মির্জা ফখরুল রাষ্ট্রপতি হয়ে ঠিক আছে আমার প্রধানমন্ত্রী বা আমার লোক তো আছেই, আগে বিরোধী দল যারা আমাকে ভোট দেয় নাই তাদের সাথে কোলাকুলিটা করি। মানে কি সৌহার্দ্য! এই জায়গায় জামাত শিবির নিষিদ্ধ করতে চায় ভিপি নুর। এ তো সরকারের মধ্যে থাকে একটা কুলাঙ্গার। কুলাঙ্গার মিন্স যে সবাই এক ধরনের একটা আদর্শে বিশ্বাস করে, এই ভিন্ন লাইনের, শেখ হাসিনা লাইনের। জামাত শিবিরকে নিষিদ্ধ করতে চাওয়া সরাসরি শেখ হাসিনার আদর্শ, আওয়ামী লীগেরও সবার আদর্শ না, এবং হাসানুল্লাহ কিন্তু রাশেদ খান মেননদের আদর্শ। জামাত শিবিরকে নিষিদ্ধ করাটা ভুল ছিল, এটা আওয়ামী লীগের অনেকে স্বীকার করে। কে কে মনে করে নাম বলবো, যেমন ডক্টর মোমেন, যা ইন্টারন্যাশনালি কানেক্টেড, তারা অনেকে মনে করে এবং বলেছে যে না নিষিদ্ধ করাটা ঠিক হয়নি, নিষিদ্ধ করা এতে রিয়াকশন হয়। তো দর্শক, সেখানে ভিপি নুর কোন সাহসে এই নিষিদ্ধের আলাপ তোলে? সরাসরি শেখ হাসিনার আদর্শ। ভিপি নুর যদি রাজনীতি করতে চায়, মেইন স্ট্রিম থাকতে চায়, জুলাই প্রজন্মের মধ্যে যদি প্রাসঙ্গিক থাকতে চায়, তাহলে তাকে ক্ষমা চাইতে হবে। নইলে নিষিদ্ধ করতে চাইলে ওর দল তো হাঁটতে উঠতে বসতে মার খাবে। কারণ জামাত শিবিরের লোকজন তারা তো মানুষ, তাদের তো রক্ত আছে। তাদেরকে যে নিষিদ্ধ করতে চাইবে, প্রতিযোগিতা থাকবে, দ্যাটস ডিফারেন্ট, হেলদি কম্পিটিশন থাকবে, বাট নিষিদ্ধ করতে যারা চাইবে, ভিপি নুর নিষিদ্ধ করার কথা বলেছে। এখন ভিপি নুরের অনুসারী যারা আছে মাঠে ময়দানে, গ্রামে ছোট বাচ্চা, এরাও তো বলবে যে হ্যাঁ জামাত শিবির নিষিদ্ধ চাই, জামাত শিবির নিষিদ্ধ চাই। তারপরে জামাত শিবির কেউ যদি ওদের থাপড়ায় যে তুই নিষিদ্ধ চাও, এত বড় কথা তুই বলছ না, তুই ঠিক আছে আমাদের বিরুদ্ধে বল, সমালোচনা কর, আমাদের হাজারটা দোষ বল, ভুল বল, আমাদের ধর্ম ব্যবসায়ী বল, স্বাধীনতা বিরোধী বল, রাজাকার বল, কিন্তু নিষিদ্ধ চাওয়া মানে কি জানেন? নিষিদ্ধ করা মানে এদেরকে জেলে ঢুকানো, নিষিদ্ধ করা মানে এদেরকে পাইলেই পুলিশে দিয়ে দাও, এদেরকে নির্মূল করো, নিষিদ্ধ করা মানে এরা সন্ত্রাসী, এদের সাথে মেশা যাবে না। তো এই ধরনের কথাবার্তা বললে তো বিভিন্ন লোকজন রাস্তাঘাটে মার খেতে পারে। এই জন্য আমি মনে করি যে জামাত অবশ্য বিভিন্ন এই বক্তব্যকে সিরিয়াসলি নেয়নি, যদি নিতে তাহলে প্রতিবাদ জানাতো, কারণ এর চাইতেও হালকা বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জামাত অনেক ক্ষেত্রে জানায়। এই কথাটা বিএনপির কেউ বললে হয়তো জামাত প্রতিবাদ জানাতো, কিন্তু ভিপি নুর বলেছে ওটা জামাত গুনে না। কিন্তু না গুনলেও আমি মনে করি যেহেতু তিনি প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করা দরকার। এমনকি সামনে এই 27 তারিখের পর্যায়ে সংসদের অধিবেশন বসবে, সেখানেও জামাতের উচিত এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করা, যে এই ধরনের কথা কেন বলবে, ব্যাখ্যা চাওয়া। তখন হাঁ করে তাকিয়ে থাকবে, তখন আর ব্যাখ্যা দিতে পারবে না, কারণ বিএনপি সরকারের ওভারঅল অবস্থানের সাথে ভিপি নুরের অবস্থানে কোনো মিল নেই। আসলে ভিপি নুর হতাশ হয়ে পড়েছেন, আওয়ামী লীগের দালালি করে, দুর্নীতি করে সবকিছু ফাঁস হয়ে যাওয়ায় মাথা খারাপ হয়ে গেছে, তার রাজনীতি ক্যারিয়ার প্রায় শেষ হয়ে আসছে, ধরা খেয়েছেন। অনেক পোটেনশিয়াল ফিগার কিন্তু হারিয়ে গেছে, যেমন মাহমুদুর রহমান মান্না, ডাকসু সাবেক বিবি, রাজনীতি আছে। মাহিবি চৌধুরী, কি পোটেনশিয়াল ছিল, রাজনীতি আছে। ভিপি নুর ওরকম, মাহিবি চৌধুরী যেরকম হারিয়ে গেছে এরকম হারিয়ে যাচ্ছে, হারিয়ে যাবে। যদি ক্ষমা চেয়ে স্বাভাবিক রাজনীতি করতে পারে, আমি মনে করি কিছুটা হলেও টিকে থাকতে পারবে, আর মন্ত্রিত্ব এটা থাকবে না। আজকে সারাটা দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং মিডিয়া পাড়ায় একটা ছোট্ট বিষয়কে নিয়ে হাউকাউ কান্নার রোল পড়ে গেছে। মিডিয়া কর্মীদের তথা সিনিয়র সাংবাদিক, মিডিয়া কর্মী, তথাকথিত মিডিয়া কর্মী, আওয়ামী মিডিয়া কর্মী, এদের চোখের ঘুম নষ্ট হয়ে গেছে। সারাদিন এরা চোখের পানি ফেলে ভেবরি ছেড়ে কেঁদেছে একটা বিষয়কে কেন্দ্র করে। কি সেই বিষয়? আপনারা জানেন, ডক্টর দীপু মনি, সাবেক শিক্ষামন্ত্রী, স্বৈরাচারের শিক্ষামন্ত্রী, যার হাতে রক্তের দাগ এখনো লেগে আছে, রক্তে রঞ্জিত যার হাত, অসংখ্য ছাত্র, অসংখ্য শিশু, কিশোর, বৃদ্ধ, নারী, এদের রক্তের দাগ তার হাতে লেগে আছে। স্বৈরাচারের মসনদ তখতে তাউস যিনি শক্তিশালী করেছিলেন, ছাত্রদের বুকে গুলি চালানোর মদত জুগিয়েছিলেন, সেই দীপুমণি, তার এক আলাভোলা স্বামী, সেও আর এক স্বৈরাচার ছিল, সে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে দীপুমণির মেয়ে দৌড়াদৌড়ি করে তার মায়ের প্যারোলে মুক্তির ব্যবস্থা করেছে। এবং বাংলাদেশের ইতিহাসে, বিশেষ করে আমি বাংলাদেশের ইতিহাস বাদ দিয়ে বিগত 17 বছরের ইতিহাস যদি বলি, এই 17 বছরের ইতিহাসে সবচেয়ে বেশি সময়, অর্থাৎ 12 ঘন্টার জন্য তার প্যারোলে মুক্তি দিয়েছে। প্যারোলে মুক্তি দেওয়ার পরে সে তার স্বামীর দাফন কাফনে অংশগ্রহণ করেছিলেন। অংশগ্রহণ করতে এসে আবার আজম নামে কোনো এক ব্যক্তি, জানি না তার সাথে দীপুমণির কি সম্পর্ক, কিসের শত্রুতা, এই ব্যক্তি দেখলাম তিনি ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। এগুলো নিশ্চয় বেরিয়ে আসবে কেন তার সাথে এরকম আচরণ করা হলো। কবরখানায় গিয়ে, সে যত বড় শত্রুই হোক, সেই কবরখানায় গিয়ে আজম যখন মাটি দিচ্ছে, তখন আজমের কলার টেনে পিছন থেকে ঘাড় ধরে টেনে তুলছে, এই আজম তুই আমার স্বামীর লাশ ছুবি না, ওঠ বেরো। এইভাবে করে সেই ডাক্তার দীপুমণি তিনি আজমকে সরিয়ে দিচ্ছেন। বিশ্বাস হচ্ছে না তো? আসেন ভিডিওটা আগে একটু দেখি। এই যে দেখেন কিভাবে একজন মানুষের, মৃত মানুষের সৎ কাজ করতে গেছে, সে তাকে মাটি দিতে দিচ্ছে না, তার ঘাড় ধরে টেনে বের করে তুই আমার স্বামীর লাশ ছুবি না, বেরিয়ে যা এখান থেকে, সর, এই আজম সর। সেই দীপুমণিকে নিয়ে আমাদের মিডিয়া পাড়ার তথাকথিত সাংবাদিক, এগুলো সাংবাদিক না, সবগুলো সাবেক ছাত্রলীগ নেতা এবং আওয়ামী লীগের মিডিয়া, এরা মায়া কান্না করতে করতে চোখ ফুলিয়ে ফেলেছে। দীপুমণি শেষ বিদায় জানালেন, অশ্রুসিক্ত নয়নে তার স্বামীর শেষ বিদায় জানালেন। এইভাবে শিরোনামটা স্পর্শকাতর বিষয়ে সংবাদ পরিবেশন করে মানুষের সিম্পেথি আদায়ের এই এক হীন কৌশল মাত্র। অথচ
এই সাংবাদিকগুলো এরা ছিল গত 17 বছর, এরা ছিল সেদিনের কথা আমরা কি ভুলে গেছি? এই সর্বশেষ মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজা তো হতেই দেয় নাই। এখানে তো তাও দীপুমণিকে 12 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছে, সে সমস্ত কাজ করেছে এবং তার মেয়েকে পূর্ণ সহযোগিতা করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার মেয়ে নিজে দৌড়াদৌড়ি করে তার মায়ের প্যারোলে মুক্তির ব্যবস্থা করেছে, পরিবারের সদস্যরা তার জন্য ব্যবস্থা করেছে, ছোটাছুটি করেছে, প্রয়োজনীয় দলিল দস্তাবেজ কাগজপত্র যেখানে যা দরকার সেইগুলো তারা করেছে। কিন্তু 17 বছরের ইতিহাসে এই নজির কি ছিল? মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের জানাজায় ঢাকাতে তো তার জানাজা হতেই দেয় নাই, তার লাশ এখানে রাখতে দেয় নাই, তার ভক্তদের শেষবারের মতো দেখতে দেয় নাই। পিজি হসপিটালে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, ছাত্রলীগ যুবলীগ এবং পুলিশ মিলে হামলা চালিয়ে লাশ ছিনিয়ে নিয়ে চলে গেছে পিরোজপুরে। জানাজার সাথে সাথে তার ছেলে, বড় ছেলে মাসুদ বিন সাইদিকে সেখান থেকে পাকড়াও করে ধরে আনা হয়েছে। জানাজা থেকে বাংলাদেশের মানুষ কি এগুলো ভুলে গেছে? ওই সাংবাদিক তথাকথিত সিনিয়র সাংবাদিকরা ভুলে যেতে পারে, বাংলাদেশের জনগণ এগুলো বলে নাই, জানাজার নামাজ পড়তে দেয় নাই। আব্দুল কাদের মোল্লার কথা মনে আছে? তাকে তখন ফাঁসিতে চড়ানো হয়েছে, সরকার থেকে জানানো হয়েছে তার লাশ মাটি দেওয়া হবে ফরিদপুরে। এই খবর শুনে তার পরিবারের 11 জন সদস্য ফরিদপুরে যাবার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন মগবাজার থেকে। এই খবর পাওয়ার পরে যুবলীগ এবং ছাত্রলীগ গিয়ে শাহবাগের নর্তকীরা গিয়ে তাদের উপরে হামলা করেছে, মারধর করেছে। মারধর করার পরে পুলিশ তাদেরকে সরিয়ে দিয়ে সেই 11 জনকেই গ্রেফতার করে নিয়ে গেছে। আব্দুল কাদের মোল্লার ছেলে, তার মেয়ে, তার জামাতা, এরকম 11 জন পরিবারের 11 জন সদস্যকে ধরে নিয়ে গেছে, মাটি দিতে দেয় নাই, জানাজায় অংশগ্রহণ করতে দেয় নাই। কোথায় ছিল তখন আমাদের এই সিনিয়র সাংবাদিকেরা? শুধু কি এখানেই শেষ? নাসিরউদ্দিন পিন্টুর কথা মনে আছে? নাসিরউদ্দিন পিন্টু জেলখানার ভিতরে যাকে তিলে তিলে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, সেই জেলখানার ভিতরে থাকা অবস্থায় নাসিরউদ্দিন পিন্টুর স্ত্রী মারা গিয়েছিলেন, তাকে মুক্তি দেয় নাই। জামাত নেতা এটিএম আজহার, তার এক আত্মীয় যখন মারা গেছে তখন তাকে মাত্র 3 ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দিয়েছিল, তার পায়ে তখনও ডান্ডা বেরি করানো ছিল, মাত্র 3 ঘন্টা। এরকম হাজার হাজার প্রমাণ আছে। ছাত্র দলের অসংখ্য নেতাকর্মীকে জেলখানার ভিতরে পুরে রাখা হয়েছে, তারপরে তার মা মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে, কারো পিতা মারা গেছে, তাদের জানাজায় অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। মুক্তি তো দূরের কথা, প্যারোল তো দূরের কথা, তাদের কাছে এই সংবাদ পর্যন্ত পৌঁছানো হয় নাই। ভুলে গেছে? তখন আমাদের এই সিনিয়র সাংবাদিকেরা, তাদের এই মায়া কান্না কোথায় ছিল? এগুলো মূলত সাংবাদিক না, সবগুলো আওয়ামী লীগ, সবগুলো ছাত্রলীগ। এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 3 বছর আগে বহিষ্কার হয়েছিল বিশ্ববিদ্যালয় থেকে, সে এখন রীতিমতো সাংবাদিক, বহিষ্কৃত ছাত্রলীগ নেতা এখন সাংবাদিক। এরকম হাজার হাজার গজিয়ে ওঠা সিনিয়র সাংবাদিক, নামমাত্র বিভিন্ন জায়গায় ভূমিপুরের মতো গজিয়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানে পেজ খুলে, ভুয়া পেজ খুলে, গলায় একটা আইডি কার্ড ঝুলিয়ে সাংবাদিক হয়ে গেছে। এইখানে অবশ্য জামাত শিবিরের ছেলেপেলেদের চরম গাফিলতি আছে, জামাত ইসলামেরও এখানে চরম গাফিলতি আছে, অনীহা আছে। এই লাইনে তাদের কাজ করার বিন্দু মাত্র কোনো আগ্রহ নেই। সুতরাং তারা তো মারা খাবেই, মারা খাবে না? তারা মারা খাবে না তো কারা খাবে? জামাত শিবিরের অসংখ্য ছেলে মেয়েদের হাতে মোবাইল ফোন রয়েছে, কেন? তারা কি প্রত্যেকেই একটা করে পেজ খুলে প্রতিদিনের যে সমস্ত ঘটনা তার আশেপাশে ঘটছে, ছাত্রলীগের, যুবলীগের, আওয়ামী লীগের নেতাকর্মীরা যা করছে, পলাতক সন্ত্রাসীরা যা করছে, এগুলো কি তারা ভিডিও করে করে এখানে ছেড়ে দেয় না? এতে ছেড়ে দিলে তাদের দুটো পয়সাও ইনকাম হয়, আবার খবরটাও, সত্য খবরটাও প্রকাশিত হয়ে যায়। মেইন স্ট্রিমের এই সমস্ত সিনিয়র সাংবাদিকেরা, তথাকথিত সাংবাদিকেরা এই ভুয়া নিউজগুলো তাহলে তারা চালাইতে পারে না, কিন্তু তারা তা করবে না। তারা আছে সারাদিন ধরে শুধু জামাত কেন মিডিয়া করে না, জামাত কেন মিডিয়া করে না, এই অবস্থা। যাই হোক, আওয়ামী লীগের একজন নেত্রী, তার নাম তামান্না চৌধুরী প্রিয়াঙ্কা, তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে পিনাকি, ইলিয়াস, প্রফেসর ডক্টর ইউনুস, আসিফ নজরুল, নাহিদ, সার্জিস, হাসনাত, মাহফুজ এদের সহ মোট 27 জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছিলেন। মামলার আর্জিতে উল্লেখ করা হয়েছিল এই সমস্ত আসামিরা গত 2025 সালে ধানমন্ডি 32 নম্বরে তারা তুমুল ভাঙচুর চালায়, অগ্নিসংযোগ করে, সেখানে স্মৃতি জাদুঘর ছিল, জাদুঘরটি নষ্ট করে, ছবিগুলো, দুর্লভ ছবিগুলো আগুনে পুড়িয়ে ফেলে, ইত্যাদি ইত্যাদি। এই মর্মে 27 জনের নাম উল্লেখ করে একটি মামলা ঠুকে দিয়েছিলেন। পরে মামলার শুনানি হয়েছে, বিচারপতি জুয়েল রানা তিনি শুনানি শেষে, অবশ্য খুশির খবর হচ্ছে এই মামলায় মামলা করার মতো বা মামলা চালিয়ে নেবার মতো কোনো উপাদান না থাকায় মামলাটি খারিজ করে দিয়েছে। আবার ইলিয়াস গত রাত্রে এই যে ভিপি নুরুল হক নূর, তার মুখোশটা উন্মোচন করে দিয়েছে। আমরা নুরুল হক নূরকে এই ভিডিওর আগে ভাবতাম যে ছেলেটা মনে হয় ভালোই, নতুন রাজনীতিতে আসছে, খুব ভালো হয়তো, কিন্তু এই ভিডিও দেখার পরে, ইলিয়াসের ভিডিও দেখার পরে তার চরিত্র তো আমাদের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীদের বেকুব, দুর্নীতিবাজ এইটা বলে সে কটাক্ষ করছে। তারপরে যে কি যেন নামের প্রথমে যে আম আছে, ও নাম আমি উল্লেখ করতে চাই না, এই ছেলেটা দেখলাম বলছে 1 প্যাকেট বিরিয়ানির বিনিময়ে যারা শিবিরকে ভোট দেয় বিভিন্ন প্রতিষ্ঠানে, বিশ্ববিদ্যালয়ে, তারা কিসের বাংলাদেশের নাগরিক? এরা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে এইভাবে অপমান করার সাহস এরা কোথা থেকে পায়? সমস্ত ছাত্রদেরকে দুর্নীতিবাজ বলা হয়েছে। মানে এরা শিবিরকে ভোট না দিয়ে যদি নুরুল হক নূরের মতো যে ইলিয়াস যে যা বললো, তারপর ওই ছেলেটা কয়েকদিন আগে নুরুল হক নূরকে বললো যে যারা নুরুল হক নূরকে ভোট দেবে তারা এই জুতার বাড়ি মুখে মারবে, সে আবার আজকে নুরুল হক নূরের পক্ষে কথা বলছে। তো প্রচন্ড অর্থের অভাব, একে যে কেউ
যে কেউ বাংলাদেশের যে কেউ তাকে 20টা টাকা দিলে সে তার পক্ষে কাজ করে দেয়, অনলি 20টা টাকার বিনিময়ে। এরা আসলে বাংলাদেশের রাজনীতিটাই একেবারে কলুষিত করে ফেলেছে। গায়ের জোরে ইসি থেকে সে নিবন্ধনটা নিয়েছে, মূলত সে নিবন্ধনটা আদায় করে নিয়েছিল বিএনপির সহযোগিতায় ব্যবসা করে খাবার জন্য, তার তো আসলে অন্য কোনো ইনকাম নাই। এইগুলো এই সমস্ত ধান্দাবাজি টাজি করে খায়। যাই হোক, নুরুল হক নূর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রুচি নিয়ে প্রশ্ন তুলেছে, তাদের নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছে যে শিবিরকে ভোট না দিয়ে ওই দুর্নীতিবাজ চাঁদাবাজ এদেরকে ভোট দিলে নাকি দেশপ্রেমিক হওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের সিদ্ধান্তে নাকি ভুল করেছে। এখন ছাত্ররা পরবর্তীতে এর কি রিয়াকশন দেখায় সেটি দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি। ইলিয়াস হোসাইনের অনুসন্ধানী প্ল্যাটফর্ম 15 মিনিটসে প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে প্রকাশিত একটি চাঞ্চল্যকর প্রতিবেদনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছে দেশের রাজনৈতিক অঙ্গন। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি অভিযোগ করেন অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য এবং অনলাইন অ্যাক্টিভিস্ট ও অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের মতো কন্টেন্ট ক্রিয়েটররা ভিনদেশে বসে বাংলাদেশের রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে মন গড়া বিষয়বস্তু তৈরি করছেন। নূরের দাবি শুধুমাত্র বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে টাকার বিনিময়ে গুজব ও প্রপাগান্ডা ছড়ানোই তাদের মূল পেশা। তিনি সরাসরি আঙুল তুলে বলেন জুলাই পরবর্তী সময়ে তারা জামায়াতের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করছেন। নূরের ভাষ্যমতে গণ অধিকার পরিষদ জামায়াতের অপরাজনীতির বিরুদ্ধে সোচ্চার বলেই তারা তার পেছনে উঠে পড়ে লেগেছেন। নির্বাচনের আগেও তাকে পরাস্ত করতে নানা ভিত্তিহীন অপপ্রচার চালানো হয়েছিল বলে দাবি করেন তিনি। এছাড়াও নূর দাবি করেন এসব অভিযোগ তিনি কখনোই গুরুত্ব দেননি, আদৌ দিচ্ছেন না, বরং এসবের জবাব দিয়ে তাদের গুরুত্ব বাড়াতে নারাজ তিনি। যদিও তাকে নিয়ে প্রতিবেদন প্রকাশের ঘোষণার পর মাত্র 22 ঘন্টায় 2টি পোস্ট দিয়ে বিষয়টি নিয়ে বেশ সক্রিয়তা দেখিয়েছেন এই তরুণ নেতা। তবে অন্যদিকে সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অনুসন্ধানী প্রতিবেদনে তুলে এনেছেন নূরের উত্থানের এক অজানা উপাখ্যান। ভিডিওতে দেখানো হয়েছে একসময় সদরঘাটে কাঁথাবালিশ নিয়ে ঘোরাফেরা করা এবং 3 বেলা চাঁদের নুনাতে পান্তা ফোড়াতো সেই নূর এবং তার পরিবার আজ হেলিকপ্টারে বিলাসী জীবনযাপন করছেন। চনের ভাঙাঘরে পেরিয়ে এখন তাদের আলিশান পাকা বাড়ির মালিকানা। অনুসন্ধানে বেরিয়ে এসেছে শুধু নূর নয়, তার ঘনিষ্ঠ আত্মীয়দেরও জাদুর মতো ভাগ্য বদলেছে। নূরের পিতা, যিনি একদা দিনমজুর বা কয়েলদার হিসেবে অন্যের জমির ধান মাপতেন, 2019 সালে ডাকসুর ভিপি হওয়ার পর থেকে তার জীবনযাত্রায় এসেছে অমূল পরিবর্তন। রাজা চেপে ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এটা যদি আমি বলি সে ছিল না, তাই আমি ভুলের রাজ্যে বসবাস করি। প্রতিবেদনে আরও ভয়াবহ অভিযোগ এসেছে বিকাশে টাকা নেয়া, সরকারি অর্থ আত্মসাৎ এবং তদবির বাণিজ্যের মতো জালিয়াতির মাধ্যমে গড়ে তোলা হয়েছে এই সম্পদের সাম্রাজ্য। স্থানীয় প্রশাসনও যেন নূরের আত্মীয়দের ইশারায় পরিচালিত হয়। তার মন্ত্রিত্ব কার্যকর হচ্ছে মূলত তার শালা শালা সুমন্দি, খালু শ্বশুর, বড় ভাই, ছোট ভাই, এভাবেই প্রশাসন তাদের কথায় উঠা বসা করতেছে। বিভিন্ন অফিস আদালত, ইউন অফিস, এসিলেন্ট অফিস থেকে শুরু করে শিক্ষা অফিস, সব জায়গায় গণ অধিকার পরিষদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের নেতারা অফিসগুলি দখল করে আছে। চলকর তথ্য হলো নূর এখন কোটা আন্দোলনের সাহসী কর্মীদের পাশ কাটিয়ে পতিত স্বৈরাচারী দলটির নেতাদের পুনর্বাসনে ব্যস্ত। এতে স্থানীয় বিএনপি সহ অন্যান্য দলের ত্যাগী কর্মীরা কোণঠাসা হয়ে পড়েছেন। স্থানীয়দের ধারণা ভবিষ্যতে এমপি কিংবা মন্ত্রী হওয়ার স্বপ্ন অধরা জেনে নূর এখন 2 হাতে অবৈধ সম্পদ অর্জনে মরিয়া। প্রতিবেদন লেখা পর্যন্ত সাংবাদিক ইলিয়াস হোসাইনের এই অনুসন্ধানী ভিডিওটি তার ইউটিউব চ্যানেলে প্রচারের মাত্র 18 ঘন্টার মধ্যেই প্রায় 20 লাখ মানুষ দেখেছেন। ভিডিওর কমেন্ট সেকশনে সাধারণ মানুষের ব্যাপক প্রতিক্রিয়ায় অধিকাংশ দর্শকই প্রতিবেদনটির বস্তুনিষ্ঠতার প্রশংসা করে অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনকে ধন্যবাদ জানিয়েছেন। সাংবাদিক ইলিয়াসের অনুসন্ধানী প্রতিবেদনে উঠে আসা নুরুল হক নূরের বিলাসী জীবন ও সম্পদ অর্জনের তথ্য নিয়ে দেশ জুড়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। একদিকে প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ, অন্যদিকে নূরের আকাশচুম্বী সম্পত্তির হিসাব, সব মিলিয়ে রাজনৈতিক ময়দানে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। এই বিতর্কিত সমীকরণে শেষ পর্যন্ত কার দায়বদ্ধতা প্রমাণিত হয় তা দেখার অপেক্ষায় দেশবাসী। দর্শক, এতক্ষণ ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি দেখে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এরকম নিত্য নতুন গরম গরম নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকুন। আজকে কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো নিউজ নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত বিডি নিউজ ভিশনের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।